সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। দিল্লি থেকে ফিরেই মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিষেক, কারণ ঘিরে জল্পনা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে চলতি মাসের শুরুতেই ধর্নায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত রেড রোডের ধর্নায় দেখা মেলেনি তৃণমূল সাংসদের। মঙ্গলবার দিল্লি থেকে ফিরে অভিষেক সোজা চলে গেলেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। এ নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। সংসদের অধিবেশনের কাজে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, গত শুক্রবার রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। এদিকে 2 তারিখ থেকে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে রেড রোডের ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও জানা গিয়েছিল, চিকিৎসার জন্য গত শনিবারই বিদেশ যাত্রার কথা ছিল অভিষেকের। তবে সংসদের পূর্ব নির্ধারিত কিছু কাজের জন্য সম্ভব হয়নি। যদিও কিছু সূত্রের দাবি, চিকিৎসার জন্য দিল্লিতেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দিল্লি থেকে ফিরেছেন ডায়মন্ড হারবার সাংসদ। এরপরই এদিন 7 সকালে মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা গেল তাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে উঠে গিয়েছিলেন, তবে রেড রোডে এখনও ধর্ণা চলছে। মনে করা হচ্ছে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু জরুরি বিষয়ে আলোচনা হতে পারে। এরপর অভিষেককেও দেখা যাবে ধর্ণা মঞ্চে। উল্লেখ্য, শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক ভোট সংক্রান্ত বৈঠকে যোগ দিতে সোমবার বিকেলে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তার। এদিন সন্ধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে। সেই কাজের ব্যস্ততার জন্যই এই মুহূর্তে দিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না। তবে দিল্লির বৈঠকে যোগ দেবেন 2 দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। টাইট দিয়ে এসেছি, এরপর বাংলায় যে অ্যাকশন হবে। শাহী সাক্ষাতের পরেই হুঙ্কার শুভেন্দুর, আসন্ন লোকসভা নির্বাচন, সেই ভোটকে পাখির চোখ করে শাসক বিরোধীর প্রস্তুতি তুঙ্গে। এদিকে আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় 2024-2025 অর্থবর্ষের বাজেট পেশ। এরই মধ্যে রোববার রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শাহী তলবেই তার এই সফর ছিল বলে জানা গিয়েছে। শুভেন্দুর অবশ্য এই সফর নিয়ে আগাম কিছু না বলতে চাইলেও সোমবার দেশের উপরাষ্ট্রপতি সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গেও একান্ত সাক্ষাৎ করেন শুভেন্দু। আর কাজ সেরেই ফুল অ্যাকশনের ফর্মে শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে জানিয়েছেন শুভেন্দু। দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রীদের নালিশ জানিয়ে এসেছেন তিনি। এছাড়াও সামনেই লোকসভা নির্বাচন, তার আগে বাংলার বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও শাহী আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি যে সিএজি রিপোর্ট নিয়ে বাংলায় শোরগোল পড়ে যায়, জানা গিয়েছে সেই রিপোর্টকে হাতিয়ার করে দুর্নীতি ইস্যুতে সরব হন শুভেন্দু। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার কেন্দ্রীয় অনুদানের প্রায় 2,29,000 কোটি টাকা খরচের শংসাপত্র কেন্দ্রকে দেখাতে পারেনি। আর সেই কেলেঙ্কারির জেরেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। এদিন দিল্লিতে হাই ভোল্টেজ সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যা আলোচনা হয়েছে সেটা আমি সংবাদ মাধ্যমের সামনে বলতে চাই না। তবে আগামী দিনে বাংলার যে অ্যাকশন হবে তা থেকেই সব বুঝতে পারবেন। পাশাপাশি তিনি আরও বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আমি বাংলার সরকার সম্পর্কে কিছু অভিযোগ জানিয়েছি। ক্যাগ রিপোর্ট নিয়ে যথাযথ তদন্তের আর্জিও জানিয়েছি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে বাংলার জিএসটি নিয়ে অডিট করার বিষয়ে আর্জি জানিয়েছেন তিনি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তার সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ ছিল বলে মন্তব্য করেন শুভেন্দু। বৈঠক সেরে সোমবার রাতেই উড়ানে কলকাতায় ফিরে আসেন শুভেন্দু। বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজের দিল্লি সফর নিয়ে শুভেন্দু বলেন, টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি। লোকসভা ভোটের আগে শুভেন্দুর এই দিল্লি যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। কুয়োর ব্যাঙ হয়ে থাকতে ভালোবাসেন, মোদিকে ঝাঁঝালো আক্রমণ অধীরের। প্রধানমন্ত্রী সব কিছু হতে পারলেন, কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রনায়ক হতে পারলেন না। লোকসভায় জবাবি ভাষণের পর মোদিকে রীতিমতো সাহসলা ভাষায় আক্রমণ করেন অধীর রঞ্জন চৌধুরী। বললেন, এমন অশোভনীয় বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে শুনব আশা করিনি। তিনি যেখানে ছিলেন সেখানেই রয়ে গিয়েছেন। আমরা আশা করেছিলাম তিনি রাষ্ট্রনায়কের মতো এগোনোর চেষ্টা করবেন। কুয়োর ব্যাঙ হয়ে থাকতে ভালোবাসেন। সংসদে বাজেট অধিবেশন চলছে। বাজেট পেশের পর রীতিমাফিক এবার জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। কবে? এদিন সোমবার
সংসদে দাঁড়িয়ে সেদিন যখন কংগ্রেস সহ বিরোধীদের তুলোধনা করলেন মোদী, সেদিনই পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। অধীর বলেন, প্রথমবার আপনি ভোটে জিতেছিলেন, দেশের মানুষকে ধাপ্পা মেরে আজকে দিন আনবো, 15 লক্ষ টাকা ফেরত দেব। পার্টি পরে স্বীকার করেছিল এটা রাজনৈতিক জুমলা। দ্বিতীয়বার আপনি জিতেছিলেন পুলওয়ামা ও তারপর বালাকোটকে সামনে রেখে। বালাকোট যে সত্য আপনি প্রমাণ করতে পারেননি। উল্টে আমি বলেছি বালাকোটের ঘটনা আপনারা যেভাবে বলেছেন তা সঠিক নয়, কারণ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তথ্য দিয়ে বলেছে সেখানে এমন কোনো বড় ধরনের আক্রমণ হয়নি। মোদীকে অধীরের চ্যালেঞ্জ, পাকিস্তানের বালাকোটে আক্রমণ সত্যি কিনা আপনাকে বলুন। প্রদেশ কংগ্রেস সভাপতির আরও বক্তব্য, সারা দেশব্যাপী একটি হাওয়া তুলে দিয়ে মোদী শক্তিমান, যে ভোটটা হয়েছিল সেটা সঠিক নয়। তৃতীয়বার মোদী আবার ভোটে নামছে, বিজেপি আবার ভোটে নামছে, এবার ভগবান রামকে হাতিয়ার করে। 2014 জুমলাবাজি, 2019 ঘটনার সত্য না অসত্য আজও আমরা জানি না। ভোট হয়ে গিয়েছে, জিতে গিয়েছে, ঘটনা প্রমাণ করতে পারে না এটা সত্য। তৃতীয়বার যখন হাতে কিছু নেই, প্রভু রামকে নির্বাচনের উপকরণ করে আবার ভোটে নামতে চলেছে। 2 লক্ষ কোটি চুরির হিসাব চাই, বিধানসভায় ধুন্ধুমার বিজেপির, মিথ্যা প্রচার বলছে তৃণমূল কংগ্রেস। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কলকাতায় ফিরে শুভেন্দু অধিকারী বলেছিলেন অ্যাকশন হবে। ঘটনার চক্করে তারপর মঙ্গলবার সকাল থেকে গোটা রাজ্যে মোট 6 জায়গায় অভিযানে নেমে পড়েছে ইডি। মূলত 100 দিনের কাজে চুরির অভিযোগ নিয়ে এই তল্লাশি চলছে বলে খবর। ইডির সেই অভিযান চলাকালীন আবার রাজ্য বিধানসভায় ধুন্ধুমার ফেলে দিল বিজেপি। তাদের দাবি 2 লক্ষ কোটি টাকা চুরি নিয়ে আলোচনা করতে দিতে হবে বিধানসভায়। রাজনীতিতে ধারণাই সব। একদা ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রে মনমোহন সরকারের বিরুদ্ধে 1,76,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। পরে যদিও সেই দুর্নীতি প্রমাণ করা যায়নি, সাম্প্রতিক ক্যাগ রিপোর্টকে অস্ত্র করে এবার বাংলাতেও অনেকটা সেই কায়দাতেই চুরির অভিযোগ তুলতে শুরু করেছে শুভেন্দুরা। ওই ক্যাগ রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কড়া ভাষায় চিঠি দিয়েছেন। কিন্তু কৌশলগতভাবেই বিষয়টি এবার বিধানসভায় এনে ফেলল বিজেপি। কিছুদিন আগে স্টেট ফাইন্যান্সিয়াল রিপোর্টে ক্যাগ জানিয়েছে 2002-2003 আর্থিক বছর থেকে 2020 ও 2021 আর্থিক বছর পর্যন্ত 2,29,000 কোটি টাকা খরচের হিসাব তারা পায়নি। অর্থাৎ কেন্দ্র বিভিন্ন খাতে যে অর্থ বরাদ্দ করেছে তার খরচের যথাযথ হিসাব রাজ্য সরকার এই স্বশাসিত রাষ্ট্রীয় অডিট সংস্থাকে দেয়নি। যে সময়ের কথা বলছে ক্যাগ, তার মধ্যে বাম জমানার বছর রয়েছে, তারপর ছিল তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাম জমানার খরচের হিসাব নিয়ে এখন কেন প্রশ্ন তুলছে ক্যাগ? 2, তার সরকার সমস্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, নইলে বিভিন্ন প্রকল্প খাতে একের পর এক কিস্তির টাকা এলো কী করে? ক্যাগের এই রিপোর্টের নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মত শাসক দলের। কিন্তু বিজেপি এদিন স্থির করেই রেখেছিল যে বিধানসভায় বিষয়টি তোলা হবে। অধিবেশন শুরু হতেই বিধানসভায় এ নিয়ে তুলকালাম ফেলে দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। তাদের দাবি, এই বিষয়টি বিধানসভায় মুলতবি প্রস্তাব এনে আলোচনা করতে হবে। তাতে অনুমতি দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর স্লোগান তুলতে তুলতে কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। বিধানসভার সিঁড়িতে বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এ ব্যাপারে শাসক দলের উপমুখ্য সচেতক তাপস রায় বলেন, ওরা মিথ্যা প্রচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এ হলো বিজেপির টিপিক্যাল কৌশল। ক্যাগের এই রিপোর্টও পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলায় কারা টিকিট পাবেন, ওদেরকে মাথায় রেখে কমিটি গড়ল কংগ্রেস হাইকমান্ড। সব কিছু ঠিক থাকলে এপ্রিলেই হতে পারে লোকসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে এবার পশ্চিমবঙ্গের জন্য প্রদেশ কংগ্রেস নির্বাচনী কমিটি গড়ে দিল কংগ্রেস হাইকমান্ড। 28 জনের ওই কমিটির নেতৃত্বে রাখা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। সর্বভারতীয় স্তরে ইন্ডিয়ার জোট তৈরি হলেও আসন ভাগাভাগি নিয়ে বাংলায় কংগ্রেস এবং তৃণমূলের বনিবনা না হওয়ার জন্য ওদেরকেই দায়ী করেছিল তৃণমূল কংগ্রেস। বাংলায় তৃণমূল একা লড়বে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাহুল গান্ধীর রাজ্য সফরে এসে মমতা ছাড়া জোট সম্ভব নয় বলে দাবি করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মমতা সম্পর্কে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নরম সুর দেখে রাজনৈতিক মহলের অনেকেই মনে করেছিলেন বাংলায় শেষ পর্যন্ত কংগ্রেস তৃণমূল হয়তো জোট হতেও পারে। তবে অধীরের নেতৃত্বে এদিন কংগ্রেস হাইকমান্ড বাংলার জন্য নির্বাচনী কমিটি গড়ে দেওয়ায় সেই সম্ভাবনায় ইতি পড়ল বলে মনে করা হচ্ছে। তবে রাজনীতিতে সবটাই
সম্ভাবনাময়। তাই এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না কংগ্রেসের এ রাজ্যের নেতারা। কংগ্রেসের প্রকাশিত বিবৃতি অনুযায়ী বাংলায় নির্বাচনী কমিটিতে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য, দীপা দাসমুন্সি, সাংসদ আবু হাশেম খান চৌধুরী, দেবপ্রসাদ রায়, আব্দুল মান্নান, মনোজ চক্রবর্তী, নেপাল মাহাতো, শঙ্কর মালাকার, মোহিত সেনগুপ্ত, মনোরঞ্জন হালদার, মায়া ঘোষ, সৌম্য আইস রায়, মোহাম্মদ মুক্তাব, অসিত মিত্র, নিলয় প্রামাণিক, সুজয় ঘটক, মোস্তাক আলম, দিব্যেন্দু মিত্র, শুভঙ্কর সরকার, দীপ্তিমান ঘোষ, আশুতোষ চট্টোপাধ্যায়, সানিয়া জাভেদ এবং কৃষ্ণা দেবনাথ এছাড়া পদাধিকার বলে ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং সেবা দলের রাজ্য সভাপতিদের কমিটিতে রাখা হয়েছে। বিজেপি একাই পাবে ৩৭০। সংসদ ভবনে দাঁড়িয়ে আত্মবিশ্বাস মোদি করলেন বড় ঘোষণা। লোকসভা নির্বাচন শিওরে। নির্বাচনের ফলাফল নিয়ে সকলেই যখন চিন্তিত তখনই নরেন্দ্র মোদি ফলাও করে জানিয়ে দিলেন তার সম্ভাব্য জয়ের কথা। সংসদে দাঁড়িয়ে বেশ আত্মবিশ্বাসী গলায় তিনি বললেন, আমার তৃতীয়বারের শাসনকালে ভারত দুনিয়ার তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তিধর দেশে পরিণত হবে। এটা মোদির গ্যারান্টি। এনডিএ কত সিট পাবে সেটা নিয়েও জানিয়ে দিলেন তিনি। এদিন রাষ্ট্রপতির ভাষণের জবাবে বিরোধীদের তুলোধনা করে মোদি বলেন, পরিবারতন্ত্রের জন্য দেশ অনেক মূল্য চুকিয়েছে। আসন্ন নির্বাচনের সম্ভাব্য ফলাফল জানিয়ে মোদি বলেন, এবার আর ছোটোখাটো জয় নয়, সোজা ৪০০ পার করবে এনডিএ, যেখানে কেবল বিজেপির আসন সংখ্যাই হবে ৩৭০ এর বেশি। নরেন্দ্র মোদির কথায় আমাদের তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার খুব বেশি দেরি নেই, খুব বেশি হলে ১০০ থেকে ১২৫ দিন। গোটা দেশ বলছে আপকি বার ৪০০ পার। একই সাথে তিনি ২০১৪ সালের ইউপি বাজেটের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সে সময় দেশের অর্থমন্ত্রী বলেছিলেন ভারত দুনিয়ার ১১তম আর্থিক শক্তিশালী দেশ। সেই সাথে প্রধানমন্ত্রীর সংযোজন, আগামী ৩০ বছরে ভারত দুনিয়ার তৃতীয় আর্থিক শক্তিধর দেশে পরিণত হবে। সংসদ ভবনে দাঁড়িয়ে কংগ্রেসকে কটাক্ষ শানিয়ে তিনি বলেন, এটাই ছিল ওই সময়ের সরকারের দৌড়, ওদের স্বপ্ন দেখার ক্ষমতাও ছিল না। আজ ভারতের সেই অর্থনীতি দুনিয়ার ৫ নম্বর স্থানে পৌঁছে গিয়েছে, আর তৃতীয়বার ক্ষমতায় এলে ভারত আগামী টাইমেই ৩ নম্বরে চলে আসবে। এক কথায় মোদির ক্ষুরদার বক্তব্যের জেরে কোণঠাসা বিরোধীরা। কংগ্রেসের তুলোধনা করে তিনি বলেন, আমি বলি বন্দে ভারত ট্রেন, কংগ্রেস বলে বাতিল। আমি বলি ভোকাল ফর লোকাল, কংগ্রেস বলে বাতিল। আমি বলি আত্মনির্ভর ভারত, কংগ্রেস বলে বাতিল। এটা গোটা দেশের অভিজ্ঞতা। সব মিলিয়ে এই দিন সংসদ ভবন গমগম করেছিল মোদির বক্তৃতায়। প্রধানমন্ত্রীর চোখা চোখা বাক্যবাণে রীতিমতো বাকরুদ্ধ বিরোধীরা।